নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি এটা 0.30% পড়ে বন্ধ হয়েছে। তবে আজকের যে মার্কেট সেটা একদমই বোরিং রয়েছে। দেখতে পাচ্ছেন কিছু সময় মার্কেট পড়েছে, তারপর এক সময় প্রায় 1-1.5টার সময় করে মার্কেট কিছুটা রিকভার করার চেষ্টা করছিল, তারপর থেকে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে গেছে। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, এটা 0.29% পড়ে গেছে। তবে এর আগের দিন দেখেছিলেন এই যে আমেরিকান মার্কেট ডাউ জোন্স, এটা প্রায় 1.78% বেড়েছিল। তা সত্ত্বেও এর প্রভাব কেন আজকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে পড়লো না? কারণ হিসাবে যদি দেখেন, আগামীকাল নিফটির মান্থলি এক্সপায়ারি হতে চলেছে এবং তার আগে এই যারা বিয়ার রয়েছে তারা কোনোভাবেই এই মার্কেটকে 25,000-এর উপরে নিয়ে যেতে দেবে না। কারণ 25,000-এর উপরে চলে গেলে যারা বড় কল রাইট করে রেখে দিয়েছে তাদের কিন্তু অনেক লস হয়ে যাবে। তাই তারা বাজারে একটা সেলিং প্রেসার তৈরি করছে। তবে যদি দেখেন, আগামীকাল মার্কেটে কিন্তু একটা বড় র্যালি আসতে পারে এবং আজকের যে মার্কেট চলাকালীন আমেরিকার যে ডাউ জোন্সের ফিউচার্স, তার তরফ থেকেও কোনো সাপোর্ট পাওয়া যায়নি। এটাও দেখতে পাচ্ছেন লালেই বন্ধ হয়েছে। এরপরে নিফটি ফিফটির মধ্যে যদি দেখেন, 16টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 34টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। এবং টোটাল ডেটা যদি দেখেন, মার্কেটের পরিস্থিতি কিন্তু আজকে ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন আজকে 2,940 খানা স্টক ট্রেড হয়েছে, যার মধ্যে 1,462 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1,395 খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। মানে আজকে এনএসির নেগেটিভ স্টকের থেকে পজিটিভ যে স্টক তার সংখ্যাই বেশি। এরপরে যদি ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি নেক্সট 50 এটা 0.29% পড়েছে। তারপর নিফটি ব্যাংক এটা 0.12% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.12% বেড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.18% পড়েছে। এরপরে যে নিফটির 100 রয়েছে, তারপর 200 রয়েছে, 500 রয়েছে, এটাও প্রায় পয়েন্টে পয়েন্টে পড়েছে। মিড ক্যাপ 50 এবং 100 যে রয়েছে এগুলো অল্প অল্প পড়েছে। তবে স্মল ক্যাপ স্টক যদি দেখেন, এই যে স্মল ক্যাপ 100 সেটা প্রায় 0.33% বেড়েছে এবং ইন্ডিয়ার যে ভিক্স এটা আজকে 2.97% পড়েছে। মানে মার্কেট আস্তে আস্তে কিছুটা হলেও স্টেবল হচ্ছে। এবং মিড ক্যাপ যে 150 আছে সেটা একদম বর্ডারেই বন্ধ হয়েছে, তবে সবুজ চিহ্ন দেখা গেছে। এরপরে যদি স্মল ক্যাপ দেখি, স্মল ক্যাপে আজকে কিছুটা হলেও ভালো পারফরমেন্স দেখা গেছে। স্মল ক্যাপ 50 এটা 0.13% বেড়েছে। তারপর যে স্মল ক্যাপ 250 রয়েছে সেটা 0.41% বেড়েছে এবং যে নিফটি মিড স্মল ক্যাপ 400 রয়েছে সেটা 0.18% বেড়েছে। মানে আপনার পোর্টফোলিওতে যদি এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক থেকে থাকে, তাহলে দেখবেন আপনার পোর্টফোলিওতে কিন্তু সেরকম কোনো পতন লক্ষ্য করা যায়নি। হয়তো দেখবেন যে অনেকের পোর্টফোলিও আজকে পজিটিভও বন্ধ হয়েছে। এরপরে যদি সেক্টরাল দেখি, নিফটি অটো এটা 0.68% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.09% বেড়েছে। এবার নিফটি যে এফএমসিজি আছে এর তরফ থেকে আজকে বড় প্রেসার লক্ষ্য করা গেছে, প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছে। নিফটি আইটি এটা 0.10% পড়েছে। নিফটি মিডিয়া 1%-এর উপরে বেড়েছে এবং মেটাল ও ফার্মা যদি দেখি, এরা প্রায় 0.60%-এর কাছাকাছি করে পড়েছে। এরপরে নিফটি যে কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করলো সেগুলো একবার দেখে নেবো। এইচডিএফসি লাইফ এইটা প্রায় 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা 1.27% বেড়েছে। বাজাজ ফাইন্যান্স এটা 1.21% বেড়েছে। হিরো মোটোকর্প এটা 0.87% বেড়েছে। এরপরে নিফটির যে কোম্পানিগুলো পড়েছে সেইগুলো যদি দেখি, ইন্ডাস ব্যাংক এটা প্রায় 1.93% পড়েছে। অ্যাপোলো হসপিটাল এটা 1.89% পড়েছে। আল্ট্রাটেক সিমেন্ট এটা 1.82% পড়েছে। আর এই আল্ট্রাটেক সিমেন্ট এই স্টকটা কিন্তু গত কিছুদিন ধরে অনেকটাই পড়ে গেল। হিন্ডালকো এটা 1.65% পড়েছে। তারপর নেসলে ইন্ডিয়া এফএমসিজি সেক্টরে কাজ করে এই কোম্পানিটা 1.62% পড়ে গেছে। এরপরে স্টক স্পেসিফিক একটু আলোচনা করব। এই আইটিসি লিমিটেড এইটা আজকে সকলেরই নজরে ছিল। আজকের দিনে স্টকটা দেখতে পাচ্ছেন শুরুতেই প্রায় 6-7% নিচে ওপেন হয়েছিল, তবে মার্কেট বন্ধের সময় অনেকটাই রিকভার করে গেছে এবং 2.97% পড়ে বন্ধ হয়েছে। এবং টাকার হিসাব দিয়ে যদি দেখি, তাহলে 13 টাকার কাছাকাছি পড়ে এই স্টকটা বন্ধ হয়েছে। আর এই আইটিসি স্টক এটা কেন পড়লো আজকে, এর পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণটা যদি দেখি, এই কোম্পানির যে ফাইনাল ডিভিডেন্ড দিতে চলেছে তার আজকে এক্স ডেট রয়েছে। আর এই কোম্পানিটা 7.85 টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। আর এই এক্স ডেটের দিনই দেখবেন কোম্পানি যে ডিভিডেন্ড দিচ্ছে, কোম্পানির স্টকের দাম থেকেই কিন্তু সেটা মাইনাস হয়ে যায়। তাই এইখান থেকে 8 টাকা ধরে নিন যে কোম্পানির স্টক থেকে মাইনাস হয়ে গেছে এবং বাকি 5 টাকার মতো পড়ার কি কারণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিএটি রয়েছে, এই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, এরা এই আইটিসি শেয়ার থেকে তাদের যে কিছু স্টেক সেটা সেল করে দিয়েছে, যার কারণের জন্যই এই আইটিসি শেয়ারটা প্রায় 5%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল। এবং এই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এই কোম্পানিটা এই আইটিসি স্টকে প্রায় 2.5% স্টেক বিক্রি করে দিয়েছে। তবে দেখুন, এটা আইটিসির মতো কোম্পানি বলে এত কম পড়েছে। এটা যদি অন্য কোনো কোম্পানি হতো তাহলে কিন্তু এই স্টকটা আরো বেশি পড়ে যেত। কারণ এই যে ইনভেস্টর রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, এরা যত শেয়ার বিক্রি করবে বলেছিল তার থেকেও অনেক বেশি শেয়ার বিক্রি করেছে। এইখানে যদি দেখেন, কোম্পানি এর আগে বলেছিল প্রায় $1.36 বিলিয়ন শেয়ার তারা বিক্রি করবে, সেখানে $1.5 বিলিয়ন শেয়ার তারা বিক্রি করে দিয়েছে। এবং যেটা স্টেক হিসাবে যদি দেখেন, কোম্পানি আগে
বলেছিল 2.3% স্টেক সেল করবে, তার বদলে এই কোম্পানিটা প্রায় 2.5% স্টেক সেল করে দিয়েছে। এরপরে এলআইসি, এটা তো আজকে সকলের নজরেই ছিল। আজকের দিনে এই স্টকটা প্রায় 7.9% বেড়ে বন্ধ হয়েছে। তবে যদি দেখেন কোম্পানি যবে থেকে বাজারে এসেছে তবে থেকে কিন্তু খুব বেশি রিটার্ন দিতে পারেনি, এবং যদি ঠিকঠাক হিসেব করা হয় তাহলে কিন্তু এলআইসি কোম্পানিটা কিছু ইনভেস্টরকে এখনো লসেই রেখেছে। তবে আজকের দিনে এই এলআইসি শেয়ারের বাড়ার কি কারণ রয়েছে? কারণ কোম্পানি এর আগের দিন তাদের কোয়ার্টার করে রেজাল্ট পেশ করেছে। যদি কোম্পানির কোয়ার্টার করে রেজাল্ট দেখি, কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 38% বৃদ্ধি পেয়ে হয়েছে 19,013 কোটি টাকা। এই স্টকটা এর আগের দিনেও কভার করেছিলাম, তবে আজকে আরো একবার কভার করে দেবো। এখানে দেখে নিই, কোম্পানি একটা শেয়ার পিছু 12 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির যে নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 13,763 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 19,013 কোটি টাকা। মানে ইয়ার অন ইয়ার যদি ক্যালকুলেশন করেন তাহলে প্রায় 5,500 কোটি টাকার মতো বেশি প্রফিট হয়েছে। সেই কারণের জন্য স্টকটা বেড়েছে। আর এই এলআইসি স্টকটা সেভাবে কেন রিটার্ন দিচ্ছে না, এর যদি একটা মূল কারণ দেখেন, এখানে দেখুন কোম্পানির যে প্রমোটার তাদের কাছে 96.50% স্টেক রয়েছে। আর সেবি নিয়ম অনুযায়ী কোনো কোম্পানি বাজারে যখন আইপিও আনে তার 3 বছরের মধ্যে এই যে স্টেক সেটা কমিয়ে 75%-এর নিচে নিয়ে চলে আসতে হয়। মানে কোনো কোম্পানির প্রমোটার 75%-এর বেশি স্টেক 3 বছরের পরে রাখতে পারে না। তবে যেহেতু এই এলআইসি কোম্পানিটা অনেক বড় কোম্পানি, সেই কারণে এই কোম্পানিটাকে প্রায় 10 বছরের সময় দেওয়া হয়েছে 2032 পর্যন্ত। তার মধ্যে এই কোম্পানিটাকে প্রায় 21%-এর কাছাকাছি স্টেক সেল করতে হবে। আর এই স্টেক সেল কিভাবে হবে? নিশ্চয়ই ওএফএস এর মাধ্যমে আসবে, মানে অফার ফর সেল। আর এই অফার ফর সেল এলে কি হয়, কোম্পানির যে শেয়ারের দাম চলে তার থেকে অনেক নিচেই কিন্তু এই ডিলগুলো হয়। সেই কারণের জন্য স্টকের যে দাম সেটা পড়ে যায়। আর অনেকে কিন্তু এই ভয়েও এই এলআইসি শেয়ারটাতে ইনভেস্ট করতে চাইছে না। এরপরে একটি কোম্পানি আজকে বাজারে নতুন লিস্ট হয়েছে, এই বেলরাইস ইন্ডাস্ট্রি। কোম্পানিটার কাট অফ প্রাইস ছিল 90 টাকা এবং কোম্পানিটা বাজারে 100 টাকায় লিস্ট হয়েছে, মানে 11% প্রিমিয়ামে মার্কেটে লিস্ট হয়েছে। তবে দিনের শেষে স্টকটা 8.23% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি দেখি ভোডাফোন আইডিয়া লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 2.5%-এর কাছাকাছি বেড়েছে। দেখুন এই যে ভোডাফোন আইডিয়া স্টকটা যখন বাড়ে না, এর পেছনে কিন্তু একটাই কারণ থাকে, সেটা হচ্ছে কোম্পানি ফান্ড রেজ করার কোনো খবর নিয়ে আসে। এখানে দেখতেই পাচ্ছেন ভোডাফোন আইডিয়া ডিক্লেয়ার করেছে তাদের কোয়ার্টার ফোর রেজাল্ট তারা পেশ করবে, মানে এখনো পেশ হয়নি, এরা পেশ করতে চলেছে। তবে দেখুন এই কোয়ার্টার ফোর রেজাল্টটা এই কোম্পানির জন্য বড় কোনো ফ্যাক্টর করে না। কোম্পানির জন্য সব থেকে যে বড় ফ্যাক্টর করে, কোম্পানি দেখতে পাচ্ছেন কনসিডার ফান্ড রেজিং প্রপোজাল, মানে কোম্পানির যে বোর্ড মেম্বাররা রয়েছে তারাই ফান্ড রেজিং এর যে প্রপোজাল সেটাকে কনসিডার করেছে, মানে ফান্ড রেজিং করতে চলেছে। দেখুন বোর্ড মেম্বাররা ফান্ড রেজ করতে চাইলেই তো হবে না, এই ফান্ড তো কাউকে দিতে হবে। এবং কোনো বড় ইনভেস্টর বা কোনো কোম্পানি এই স্টকটাতে কোনো রকম ফান্ড লাগাতে চাইছে না। এখানে যদি দেখেন কোম্পানি নিজেই বলেছে উইল নট বি এবল টু অপারেট বিয়ন্ড ফাইন্যান্সিয়াল ইয়ার 2026, মানে আমরা 2026-এর পর আর বিজনেস চালাতে পারবো না উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট অন এজিআর ডিউ। কোম্পানির যে এজিআর ডিউ রয়েছে সেটা যদি গভর্নমেন্টের তরফ থেকে মাফ করে না দেওয়া হয় তাহলে এই কোম্পানিটা পুরোপুরিভাবে ইনসলভেন্ট হয়ে যাবে, মানে কোম্পানি পুরোপুরিভাবে ডুবে যাবে। কোম্পানি এখনো বলছে যে গভর্নমেন্টের সাপোর্ট দরকার। তবে দেখুন কোম্পানিটাকে গভর্নমেন্ট কিভাবে সাপোর্ট করেছে, কোম্পানি এই এজিআর ডিউ এর বদলে এই কোম্পানির প্রায় 49%-এর মতো স্টেক নিয়ে রেখেছে। এরপরেও এই কোম্পানিটা গভর্নমেন্টের থেকে সাপোর্ট চাইছে। এরপরে যদি দেখেন এই সুপ্রিম কোর্টের কাছেও এই ভোডাফোন, এয়ারটেল, জিও এরা যে এজিআর ডিউ রয়েছে সেটা নিয়ে একটা আবেদন জানিয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই যে আবেদন সেটাকে রিফিউজ করে দেওয়া হয়, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের আবেদন মিসকনসিপ্ট, মানে একদম অন্যায় আবেদন। এছাড়াও যদি দেখেন কোম্পানির যে পেরেন্ট কোম্পানি রয়েছে ভোডাফোন পিএলসি, মানে যারা এই কোম্পানিটাকে তৈরি করেছে তারাও এই কোম্পানিটাতে আর কোনো টাকা লাগাতে চাইছে না। এর আগে কি বলেছে দেখুন, নট মেকিং ফার্দার ইনভেস্টমেন্ট, মানে এই যে ব্রিটিশ আমেরিকান কোম্পানি ভোডাফোন পিএলসি আছে এরা এই কোম্পানিটাকে আর কোনো অর্থনৈতিক সাহায্য করতে চায় না। কি কারণে? কারণ এই কোম্পানির থেকে এই যে ভোডাফোন পিএলসি রয়েছে এর পেরেন্ট কোম্পানির অনেক বড় লস হয়েছে, সিগনিফিক্যান্ট ফাইন্যান্সিয়াল লস ইন দা ইন্ডিয়ান জয়েন্ট ভেঞ্চার। মানে কোম্পানিটাকে যারা তৈরি করেছে, যারা পেরেন্ট কোম্পানি, তারাই টাকা লাগাতে চাইছে না। তার মানে ভেবে দেখুন আর কারো টাকা লাগাতে পারে। তবে দেখুন এটা শুধুমাত্র আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি বলেই এখনো মার্কেটে রয়েছে, অন্য কোনো গ্রুপের কোম্পানি হলে এতদিন কিন্তু মার্কেট থেকে উঠেই যেত। আর যখনই দেখবেন এই ভোডাফোনের এই ফান্ড রেজিং এর কোনো খবর আসে, আরো একটা স্টক এর সঙ্গে বাড়ে, সেটা হচ্ছে ইন্ডাস টাওয়ার। আর এই ইন্ডাস টাওয়ার কোম্পানিটা কি করে, বড় বড় যে টাওয়ার হয় সেই টাওয়ার গুলো ইন্ডাস টাওয়ার তৈরি করে। তারপর যে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো রয়েছে যেমন এয়ারটেল, জিও, ভোডাফোন, এদের এই কোম্পানিটা ভাড়া দেয়, এবং ভোডাফোন আইডিয়ার কাছ থেকে এই কোম্পানিটা এখনো অনেক টাকা পাবে। তাই যখনই দেখবেন ভোডাফোন আইডিয়া এই ফান্ড রেজের কথা বলে তখনই ইন্ডাস টাওয়ারের স্টকটা অনেকটা বাড়ে। এরপরে কিছু স্টক আজকে ভালো পারফর্ম করেছে এবং কিছু স্টক খারাপ পারফর্ম করেছে। একবার দেখে নেবো টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা প্রায় 13%-এর কাছাকাছি বেড়েছে, কারণ কোম্পানির যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা অনেক ভালো এসেছে। কোম্পানির প্রফিট দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি বেড়েছে, এবং এই কোম্পানিটা একটা শেয়ার পিছু 9 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির কোয়ার্টার ফোর রেজাল্ট একটু দেখে নেবো। কোম্পানির যে নেট প্রফিট সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 77.5 কোটি টাকা, যেটা 73.7% বেড়ে হয়েছে 135 কোটি টাকা। এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার 85.6% বেড়েছে, যেটা বেড়ে হয়েছে 816 কোটি টাকা। এবং কোম্পানির যে ইবিআইটিডি আছে সেটাও ডবলেরও বেশি বেড়ে হয়েছে 126.7 কোটি টাকা। এবং
ইবিআইটি যে মার্জিন সেটাও 230 পয়েন্ট বেড়ে হয়েছে 15.5%। মানে সব দিক থেকেই এই কোম্পানির রেজাল্ট ভালো এসেছে, সেই কারণের জন্য স্টকটা এত ভালো পারফরমেন্স করেছে। এরপরে স্টক ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 6.36% বেড়েছে। এরও কোয়ার্টার পরে রেজাল্ট খুব ভালো এসেছে। কোম্পানি যে কোয়ার্টার পরে প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 14% বেড়ে হয়েছে 183 কোটি টাকা। আর কোম্পানির এর আগের বছর সেম কোয়ার্টারে কত প্রফিট ছিল 161.04 কোটি টাকা। এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার 25.12% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির এই রেভিনিউ বেড়ে হয়েছে 1629 কোটি টাকা। এর পরে স্টক আইটিআই লিমিটেড আজকের দিনে 10%-এর আপার সার্কিল লাগিয়েছে। কোম্পানির যে কোয়ার্টার পরের লস সেটা আগের থেকে অনেক কমেছে এবং কোম্পানির যে রেভিনিউ মানে সেলস সেটা 74% বেড়েছে। কোম্পানি আগের বছর সেম কোয়ার্টারে লস পোস্ট করেছিল 239 কোটি টাকা, যেটা কমে হয়েছে 4.4 কোটি টাকা। এবং কোম্পানির রেভিনিউ আগের বছর সেম কোয়ার্টারে 601 কোটি থেকে বেড়ে হয়েছে 1046 কোটি টাকা। এর পরের একটি পেনি স্টক বিকাশ লাইফকেয়ার লিমিটেড আজকের দিনে 13.60% বেড়েছে। এই স্টকটা কি কারণে বেড়েছে চলুন একটু দেখে নিই। বিএসসিতে এই কোম্পানির যে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে সেখানে চলে এসেছি। কোম্পানি আজকের দিনে এখানে দেখুন মে 28 ডেট দেওয়া রয়েছে। আজকের দিনে এই কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে এবং যার পরে এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার পরের রেজাল্ট সেটা পেশ করবে। আর অনেকেই মনে করছে এই কোম্পানির যে কোয়ার্টার পরের রেজাল্ট ভালো আসবে, সেই কারণে স্টকটা আজকে বেড়ে গেছে। দেখুন বাজার কিন্তু আগে ভাগেই অনেক কিছু অনুমান করে নেয়, সেই কারণেই যদি এই কোম্পানির কোয়ার্টার পরের রেজাল্ট ভালো আসার পরেও কালকে দেখেন যে স্টকটা সেরকম বাড়েনি, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কারণ স্টকটা আজকে 13%-এর কাছাকাছি বেড়ে গেছে। আর এই কোম্পানির যদি কোয়ার্টার পরের রেজাল্ট খারাপ আসে তাহলে কি হবে, এইখানে স্টকটা আজকের দিনে যে 13.60% বেড়েছে কালকের দিনে এটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে এতটা তো পড়বেই, তো এর বেশিও পড়ে যেতে পারে। এরপরে গুজরাট ফ্লোরোকেম আজকের দিনে 4%-এর কাছাকাছি পড়েছে। তবে যদি দেখেন কোম্পানির যে কোয়ার্টার পরের রেজাল্ট সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। এইখানে যদি দেখেন কোম্পানির যে টোটাল রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 8.12% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার 6.78% বেড়েছে। এবং কোম্পানির যে নেট ইনকাম সেটা যদি দেখেন ইয়ার অন ইয়ার 89% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার 51% বেড়েছে। তো তা সত্ত্বেও এই স্টকটা কেন পড়লো, কারণ বিভিন্ন যে ব্রোকারেজ রয়েছে তারা এই স্টকটার আলাদা আলাদা প্রাইস টার্গেট দিয়েছে এবং সর্বনিম্ন যে প্রাইস টার্গেট সেটা হচ্ছে 2600 টাকা এবং সর্বোচ্চ যে টার্গেট সেটা দিয়েছে 5386 টাকা। তো চলুন দেখে নিই কোন কোন ব্রোকারেজ একে কিরকম টার্গেট দিয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে দ্যাম ক্যাপিটাল আছে, এরা এই স্টকটাকে টার্গেট দিয়েছে 3960 টাকা, মানে এর আগের দিনে যে ক্লোজিং প্রাইস ছিল তার থেকে মাত্র 0.7% নিচে। এরপরে যে এমকে গ্লোবাল এরা এটাকে সেল রেটিং দিয়েছে এবং এর টার্গেট প্রাইস রেখেছে 3800। তবে যদি দেখেন নুভামা এই যে রেটিং এজেন্সিটা আছে এরা এই শেয়ারটার আগের দেওয়া টার্গেট 4666 থেকে বাড়িয়ে করেছে 4749। মানে বিভিন্ন ব্রোকাররা এই কোম্পানির যে প্রাইস টার্গেট সেটা নিয়ে দ্বিমত প্রকাশ করেছে। তো সেই কারণের জন্য স্টকটাতে আজকে কিছু সেলিং এসেছে এবং সব থেকে বেশি যে টার্গেট দিয়েছে সেটা হচ্ছে এসকেপি সিকিউরিটি, এরা এই স্টকটাকে 5386 টার্গেট দিয়েছে এবং সব থেকে কম যে টার্গেট দিয়েছে সেটা হচ্ছে ডলার ক্যাপিটাল এই স্টকটাকে 2600 টার্গেট দিয়েছে। এরপরে যদি দেখেন ভারত ডাইনামিক্স লিমিটেড আজকের দিনে 2.25% পড়ে বন্ধ হয়েছে, কারণ কোম্পানির কোয়ার্টার পরের রেজাল্ট এসেছে এবং কোম্পানির যদি কোয়ার্টার পরের রেজাল্ট দেখি কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 5% পড়ে গেছে এবং কোম্পানির যে মার্জিন সেটাও খুব একটা ভালো আসেনি। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখেছিল 288 কোটি টাকা, যেটা পড়ে হয়েছে 272 কোটি টাকা। তবে কোম্পানির যদি রেভিনিউ দেখি সেটা ইয়ার অন ইয়ার প্রায় 112%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়ে হয়েছে 1800 কোটি টাকা। তবে আজকের দিনে এই স্টকটা পড়লেও এই নুভামা এই যে রেটিং এজেন্সি আছে এরা আশা করছে এই স্টকটার যে প্রাইস সেটা এর বর্তমান দাম থেকে 36% পর্যন্ত উপরে যেতে পারে। এরপরে কিছু স্টক আজকে বাজারে ভালো পারফর্ম করেছে, একবার দেখে নিই। প্রথম স্টক দেখতে পাচ্ছেন আথাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আজকের দিনে 4%-এর উপরে বেড়েছে এবং কয়েক দিনে যদি দেখেন এই স্টকটা 5%-এর কাছাকাছি বেড়েছে এবং এক মাসেও এই স্টকটা 30%-এর কাছাকাছি বেড়েছে এবং কোম্পানির রেজাল্ট আসার পর থেকেই এই স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এরপরে যদি দেখেন পাওয়ার ইন্ডিয়া বা হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে 5%-এর উপরে বেড়েছে, 5 দিনে যদি দেখেন প্রায় 6%-এর কাছাকাছি বেড়েছে এবং এক মাসেও এই স্টকটা প্রায় 30%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে এবং এই কোম্পানিও তাদের কোয়ার্টার পর রেজাল্ট পেশ করার পর থেকে নিয়মিত তেজি দেখাচ্ছে। এরপরে আরো একটি স্টক জি ভার্নোভা আজকের দিনে তো 0.20% বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিরও কোয়ার্টার পর রেজাল্ট ভালো এসেছে, 5 দিনে যদি দেখেন স্টকটা প্রায় 21%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে 23 মে এই কোম্পানিটা তাদের কোয়ার্টার পর রেজাল্ট পেশ করে এবং তারপর থেকেই স্টকটা ক্রমাগত তেজিতে রয়েছে।
এবং 1 মাসেও যদি দেখেন 1 মাসেও এই স্টকটা 44% কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।